রফিক পড়াশোনার কারণে রাজশাহীতে থাকেন। পড়াশোনার ব্যস্ততায়, ক্লাস টেস্ট, প্রেজেন্টেশন আর একাডেমিক নানা চাপের কারণে প্রায় অর্ধ বছর ধরে সে গ্রামের বাড়িতে যেতে পারেনি। এবার ঈদের ছুটিতে তার মনে জাগে এক অদ্ভুত টান, শৈশবের উঠান, গ্রামের পথ আর আপনজনের মুখ। তাই ছুটি শুরু হতেই রফিক ব্যাগপত্র গুছিয়ে শহরের কোলাহল পিছনে ফেলে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। চাচা, স্টেশনে যাবেন? হ্যাঁ বাবা, যাবো। ওঠো আমার রিক্সাতে। রফিক স্টেশনে পৌঁছে রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে প্ল্যাটফর্মের দিকে এগোতে থাকে। সে স্টেশনে পায়চারি করতে থাকে। ইতিমধ্যে ট্রেন আসার সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনো ট্রেন এসে পৌঁছায়নি। ও, আজকে ট্রেনটা এত দেরি করছে কেন? হঠাৎ স্টেশনে ট্রেন প্রবেশ করল এবং রফিক ট্রেনের নির্দিষ্ট বগিতে সিট খুঁজে বসল। যাক বাবা, অবশেষে আমার আসনটি খুঁজে পেলাম। কিছুক্ষণ পর ট্রেন ঝড়ের গতিতে তার গন্তব্য স্টেশনের দিকে যাত্রা শুরু করে। ট্রেন পুরাদহ স্টেশনে এসে থামল। রফিক ট্রেন থেকে নেমে রাস্তার পাশে চায়ের দোকানে লক্ষ্য করে তার বন্ধু তরিন বসে চা খাচ্ছে। কেমন আছিস তরিন? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? সেই যে রাজশাহী গেলি, আর কোনো খোঁজই পেলাম না। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। পড়াশোনার চাপে একটু ব্যস্ত ছিলাম, তাই তো এবার ছুটি পেয়ে চলে এলাম। আচ্ছা, তুই হঠাৎ স্টেশনে কেন? কোথাও যাবি? আমার মামাকে নিয়ে ঢাকা যেতে হবে। সেখানে আরো কয়েকজন বসেও গল্প করছে। স্টেশনের প্ল্যাটফর্মে কিছু মানুষ বসে আছে, কিছু মানুষ প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছে। চারিদিকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। ট্রেন আসার ঘন্টা দিল, তারা এখনো চায়ের দোকানে বসে গল্প করছে। গল্প করতে করতে বুঝতেই পারলাম না কখন রাত হয়ে গেল। আচ্ছা থাক তরিন, এখন তাহলে উঠি রে। আচ্ছা, আমিও উঠি রে, ট্রেন আসার ঘন্টা দিয়ে দিয়েছে। রফিক ও তরিন উঠে দাঁড়ায় ও একে অপরের সাথে হাত মিলিয়ে তরিন প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যেতে থাকে এবং রফিক তার উল্টো পথে বাড়ির উদ্দেশ্যে আসতে থাকে। তার কাঁধে ব্যাগ এবং হাতে লাগেজ। সামনেই দেখে কয়েকজন ভ্যানওয়ালা দাঁড়িয়ে আছে। ও বাবা, এদিকে আইসো, এদিকে আইসো। যাবা কোনে তুমি? চাচা, আমি কেউপুর যাব। আপনারা কেউ কি যাবেন? না না বাবা, রাত বিরেতে ওদিকে যাব না। কোনো ভ্যান চালক রফিকের গন্তব্যে যেতে রাজি হলো না। রফিক চিন্তায় পড়ে যায়, এখন সে কি করবে।
হঠাৎ এক বৃদ্ধ ভ্যান চালকের আগমন। সে রফিকের উদ্দেশ্যে বলল, বাবা তুমি কোন দিকে যাবা? চাচা, আমি কেউপুর যাব। তা আপনি কি যাবেন ওদিকে? ওইদিকে যাব, তবে তবে কি চাচা? বাবা আমি গোরস্থানের পরে আর যেতে পারবো না। কি আর করি, আর কোনো উপায় নেই। আচ্ছা চলেন চাচা। রফিক ভাড়া মিটিয়ে তার ব্যাগ এবং লাগেজ ভ্যানে তুলে দিল এবং সে ভ্যানে উঠে বসতে ভ্যান চলতে শুরু করলো। তা বাবা তুমি আসছো থেকে? আমি রাজশাহী থেকে আসছি চাচা। ও, তা পড়াশোনা করো বুঝি? জি চাচা। আমার মাইয়াটাও এবার ক্লাস 10-এ উঠলো। ওদিকে রফিকের বাবা মা বাড়িতে তার জন্য অপেক্ষা করতে থাকে। এত রাত হয়ে গেল, কিন্তু এখনো রফিক কেন আসছে না? রফিকের মা, রফিক কি তোমারে কি আর কল দিছিল? না, ও ট্রেনে ওঠার সময় কল দিচ্ছিল, তারপর আর কিছু বলেনি। ইতিমধ্যে রফিক গোরস্থানের কাছে পৌঁছে যায় এবং ভ্যান চালক তাকে ভ্যান থেকে নামিয়ে দেয়। এই তো আমরা আইয়ে পড়ছি, আমি তো আর যেতে পারবো না, তোমাকে এখানেই নামিয়ে যাইতে হবে বাবা। ভ্যান চালক তার শর্ত মতে গোরস্থানের কাছে নামিয়ে দিলে রফিক ভ্যান থেকে নেমে তার পাওনা মিটিয়ে দেয়। ভ্যান চালক চলে যায় এবং রফিক তার বাসার দিকে এগোতে থাকে। চায়ের দোকানে গল্প করতে যেয়ে একটু দেরি হয়ে গেল। দ্রুত পা চালাতে হবে। চারপাশে থমথমে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, ঝিঝি পোকার ডাক, সামনে কবরস্থান। রফিক ভ্যান থেকে নেমে বাড়ির পথে এগোচ্ছে। পকেট থেকে ফোন বের করে টর্চ জ্বালিয়ে অন্ধকার পথে সে যাচ্ছে। কিছু পথ যেতেই ফোনের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে যায়। উফ, ফোনে চার্জ শেষ হয়ে গেল। এই অন্ধকার রাতে কিভাবে বাড়ি যাব? রফিক কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় তার চোখ পড়ে একটি কবরের দিকে। চাঁদের আলোয় বোঝা যাচ্ছে বাঁশ এখনো কাঁচা এবং সেখানেই কবর খুঁড়ছে একটি শেয়াল। রফিক তার আশপাশে দেখে হাতের কাছে ঢিলার মতো কিছু ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে শেয়ালটি উধাও হয়ে গেল। এ কি, কবরের ওখানে কি? কবরটি মনে হচ্ছে সদ্য দেওয়া, বাঁশ এখনো কাঁচাই আছে। রফিক ভয়ে ভয়ে এগোতে থাকে। হঠাৎ পিছন থেকে কেউ একজন রফিক বলে ডেকে ওঠে। রফিক বেশ ঘাবড়ে যায়। এত রাতে কে ডাকছে সে বুঝে উঠতে পারে না। রফিক, এ রফিক। এই কে 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 ডাকে আমায়? রফিক পিছনে ফিরে দেখে রানা ভাই তার দিকে এগিয়ে আসছে। আরে ভয় পাস না, আমি রানা। ও রানা ভাই, তুমি এত রাতে? এত রাতে কোথা থেকে আসছো? আর বলিস না, গিয়েছিলাম পোড়াদহ বাজারে। আসার পথে গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে বাসায় আসছি। রফিক মনে মনে ভাবে, রানা ভাই এত রাস্তা হেঁটে আসলো, কিন্তু পথে কেন আমার সাথে দেখা হলো না? আরে এত কি ভাবিস, চল যাওয়া যাক। রফিকও কিছু না বলে রানার সাথে এগোতে থাকে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আচ্ছা, তোর পড়াশোনার কি খবর রফিক? এই তো রানা ভাই, চলছে গো। আচ্ছা রানা ভাই, নতুন ওই কবরটা কার? রানা রফিকের কথা এড়িয়ে যায়। আচ্ছা, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? তারা গল্প করতে করতে রফিকের বাড়ির সামনে পৌঁছে যায়। এই তো তোর বাড়ি চলেই এলো। আচ্ছা থাক তাহলে, আমি এগোই। আচ্ছা রানা ভাই, দেখে শুনে যেও, পরে দেখা হবে। রানা আর কোনো কথা বলে না।
এবং সে সামনের দিকে আগায়। রফিক বাড়ির গেটের কাছে গিয়ে মা মা বলে ডাকতে থাকে। মা, মা, ও মা। মা, কেমন আছো তুমি? আমরা সবাই ভালো আছি বাবা। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো রফিক? না বাবা, তেমন কোনো অসুবিধা হয়নি। তোর আসতে এত দেরি হলো কেন বাবা? কি আর বলবো মা, গোরস্থানের ওখান থেকে হেঁটে আসছি, কোনো গাড়ি এলো না। ওখানে এসেই রানা ভাইয়ের সাথে দেখা। বলিস কি, ঠিক দেখেছিস তো? রানা গতকাল মারা গেছে, আজ সকালে ওর জানাজা হলো। কি বলবো বাবা, তাহলে আমার সাথে হেঁটে আসলো কি? অনেক রাস্তা পাড়ি দিয়ে আইছিস বাবা, শরীর ক্লান্ত, হয়তো তাই ভুল দেখছিস। যা বাবা, খেয়ে শুয়ে পড়। না মা, মনের ভুল না, আমি তো। রফিকের মা তাকে থামিয়ে দিয়ে বলে, যা বাবা, ঘুমিয়ে পড়। রফিক আর কোনো কথা না বলে তার রুমে চলে যায় এবং শুয়ে পড়ে। ঘটনাগুলো সে ভাবতে থাকে। রানা ভাই মারা যায়, তবে আমার সাথে যিনি আসলেন উনি কে? আচ্ছা, এই জন্য কি রানা ভাই ওই কবরে কথা বলাই কোনো উত্তর দেয়নি? এসব ভাবতে ভাবতে রফিক ঘুমিয়ে পড়ে। রফিক আজও বুঝে উঠতে পারেনি রাতে তার সঙ্গী ছিল কে, আর কেনই বা হয়েছিল। রফিক আজও এই ঘটনার ব্যাখ্যা খুঁজে পায়নি। আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো বাস্তবিক ব্যাখ্যা থাকে না।